ভক্তদের কাঁদিয়ে আরো একবার বিশ্বমঞ্চ থেকে বিদায় নিল 5 বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। গত 4 বারের মতো এবারও তারা ব্যর্থ নরওয়েকে হারাতে। বরং স্ক্যান্ডাভিয়ান এই দেশটি 2-1 গোলে হারিয়ে রাউন্ড 16 থেকেই ব্রাজিলকে ধরিয়ে দিল রিও ডি জেনেরোর টিকিট। হেক্সা মিশনটা ব্রাজিলের কমপ্লিট হলো, কিন্তু সেটা অন্যভাবে। টানা ষষ্ঠবারের মতো কোনো ইউরোপিয়ান টিমের কাছে হেরে নকআউট থেকে বিদায়ের মাধ্যমে। কিন্তু যোগ্যতা অনুযায়ী ব্রাজিলের কি এই রাউন্ড 16-এ থেমে যাওয়ার কথা ছিল, নাকি আরো অনেক দূর যাওয়ার কথা ছিল? বিকাশ প্রেজেন্ট ড্রিম কাপ উইথ হামজার একটি এপিসোডে আমাদের ন্যাশনাল ফুটবল আইকন হামজা চৌধুরী কি প্রেডিকশন দিয়েছিল সেটা একটু আরেকবার দেখে নেওয়া যাক। Is that they get to the semi-final. হামজা আরো বলছে যে এইবারের ব্রাজিলের সবচেয়ে বড় শক্তি এবং ভরসার জায়গাটার নাম হচ্ছে ডাগআউটের মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তি। Especially with Carlo Ancelotti in charge, he's a very experienced manager that's won a lot of trophies. হামজার মতো আমারও প্রেডিকশন ছিল যে ব্রাজিল এইবার বিশ্বকাপে অন্তত সেমিফাইনাল পর্যন্ত যাবে, এবং এইটার পিছনে আমার সবচেয়ে বড় লজিক ছিল যেটা আমি অনেকবার মেনশন করছি। এইবারে ব্রাজিলের সবচেয়ে বড় শক্তি হচ্ছে মাঠের কোনো প্লেয়ার না, বরং মাঠের বাইরে থাকা ডাগ আউটের মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তি। এই মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তি থাকার পরেও ব্রাজিল কেন বিশ্বকাপ জিততে পারলো না, এমনকি প্রেডিকশন অনুযায়ী সেমিফাইনাল পর্যন্ত যেতে পারলো না? ব্রাজিলের শুরুটা হয়েছিল কিন্তু একটু হতাশাজনক ভাবে, অলরেডি কোয়ার্টার ফাইনালে চলে যাওয়া মরক্কোর সাথে 1-1 গোলের ড্রয়ের মাধ্যমে। এরপর কিন্তু ব্রাজিল একটা কামব্যাক দেয়, এবং এই কামব্যাকটার পিছনে কিন্তু আনচেলত্তির চেঞ্জ অফ ট্যাকটিক্স অনেক কাজে দিছিল। যে চেঞ্জ অফ ট্যাকটিক্সটা ছিল এরকম: ব্রেন্টফোর্ডের স্ট্রাইকার ইগোর থিয়াগোর বদলে ম্যানচেস্টার ইউনাইটেডের মাতিয়াস কুনহাকে স্ট্রাইকার হিসেবে স্টার্ট করে তাকে ফলস 9 রোল দেওয়ার মাধ্যমে কুনহা ফলস 9 রোলে মিডফিল্ডের সাথে কানেক্ট করতো এবং অপোনেন্টের ডিফেন্স লাইনে একটা গ্যাপ ক্রিয়েট করতো। সেই গ্যাপটা কাজে লাগে ভিনিসিয়াস জুনিয়র সেদিক দিয়ে অ্যাটাক করতো। এইরকম একটা চেঞ্জ অফ ট্যাকটিক্স এর কারণে ব্রাজিল কিন্তু নিজেদেরকে ফিরে পায়, এবং তারা ভাইতির সাথে 3-0 গোলে জয় পায়, এবং স্কটল্যান্ডেও কেউ কিন্তু 4-1 গোলে উড়িয়ে দেয়। কিন্তু কথা হচ্ছে, ব্রাজিলের এই ভালো খেলার পরে যে হাইপটা উঠছিল যে তারা আসলেই এখন বিশ্বকাপ জেতার মতোই ফেভারিট, কিন্তু সেই ফেভারিটের তকমাটা ব্রাজিল শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি। ব্রাজিলের জাপানের সাথেও তারা একটু প্রথমে স্ট্রাগল করে এবং তারা কিন্তু গোল কনসিড করে বসে। তারপরেও ব্রাজিল যে একটা কামব্যাক দেয়, এবং এই কামব্যাকের ক্রেডিটটাও কিন্তু যায় কার্লো আনচেলত্তির কাছে। কারণ আনচেলত্তির সেকেন্ড হাফে যে ট্যাকটিক্সটা চেঞ্জ নিয়ে আসেন, সেই চেঞ্জের কারণে কিন্তু ব্রাজিল সমতায় ফিরে এবং লেট মিনিটে এবং ম্যাচের শেষ দিকে গোল দিয়ে কিন্তু ম্যাচটা জিতে যায়। কিন্তু কথা হচ্ছে, বিশ্বকাপ কিন্তু হচ্ছে 7 ম্যাচের একটা টুর্নামেন্ট। এখানে 1-2 ম্যাচ অনেক বেশি ভালো খেলে কিন্তু বিশ্বকাপ জিতা যায় না। বিশ্বকাপ জিততে হলে, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হইতে হলে অবশ্যই 7টা ম্যাচে কিন্তু ভালো খেলতে হয়। ঠিক যেমনটা হচ্ছে বিকাশ পেমেন্ট চ্যাম্পিয়নের বেলায়। সপ্তাহে সর্বোচ্চ 50 জন বিকাশ পেমেন্ট করে জিতে নিতে পারেন টিভি, স্মার্টফোন, স্মার্ট ওয়াচ সহ আকর্ষণীয় সব পুরস্কার। কিন্তু এখানে নিয়মটা হচ্ছে, সপ্তাহে বেশি বার বিকাশের থ্রুতে পেমেন্ট করতে হবে, কিন্তু একবারে অনেক বেশি পেমেন্ট করলে কিন্তু হচ্ছে না। ঠিক তেমনি বিশ্বকাপ জিততেও ভালো খেলতে হয় কিন্তু 7 ম্যাচে, এবারের জন্য যেটা হবে 8 ম্যাচ। সেখানে ব্রাজিল মাত্র 2 ম্যাচে অনেক বেশি ভালো খেলছিল, কিন্তু বাকি সবগুলো ম্যাচে তারা ভালো খেলতে পারে নাই। যে কোনো বিশ্বকাপ জেতা তো দূরের কথা, কিংবা প্রেডিকশন অনুযায়ী সেমিফাইনাল যাওয়া তো দূরের কথা, তাদেরকে বিদায় নিতে হয়েছে রাউন্ড 16 থেকে। এখানে কথা হচ্ছে যে রাউন্ড 16-এ নরের কাছে হেরে যে ব্রাজিল বিদায় নিল, এখানে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির কতটুকু ফল্ট ছিল, কিংবা নরওয়ে কোচ স্টল সোলভাকানেরই কতটুকু বা ক্রেডিট ছিল? ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন দলকে কিন্তু বল পায়ে পজিশন রেখে খেলান নাই। তিনি বলের পজিশনটা নরওয়েকে গিফট করে কুইক কাউন্টার অ্যাটাক ট্যাকটিক্সে কিন্তু তার দলের ট্যাকটিক্সটা সাজান। এর বড় কারণটা হচ্ছে, নরওয়ের ডিফেন্ডাররা অনেক লম্বা হলে তারা কিন্তু স্লো, এবং এই স্লো ডিফেন্ডারের এগেইনস্টে ভিনিসিয়াস, কুনহাদের মতো স্পিড স্টারদেরকে লেলিয়ে দিয়ে ওই কাউন্টার অ্যাটাকে গোল বের করে আনাটাই কিন্তু ছিল কার্লো আনচেলত্তির ট্যাকটিক্স। অপরদিকে নরওয়ের স্ট্রেংথ ছিল তাদের ফিজিক্যালিটি, তাদের এরিয়াল থ্রেট। নরওয়ে কোচ সেটাও জানতেন, বাট তিনি শুরু থেকে কিন্তু এই ক্রস বেস ট্যাকটিক্সে তিনি যান নাই। বরং তিনি যেটা করছিলেন সেটা হচ্ছে বল পায়ে রেখে স্লো বিল্ড আপের মাধ্যমে ব্রাজিলকে তাদেরকে প্রেস করতে ইনভাইট করা, এবং সেখানে কোনো স্পেস ক্রিয়েট হলে সেই স্পেসটাকে ক্রিয়েট করে অ্যাটাক করা। এই ব্রাজিলের কাউন্টার অ্যাটাক ট্যাকটিক্স এবং নরওয়ের বল পজিশন ট্যাকটিক্সে কিন্তু শুরু দিয়ে কিন্তু ব্রাজিলই এগিয়েছিল। কিভাবে এগিয়েছিল? কারণ আপনি যদি চান্স ক্রিয়েশন দেখেন, এক্সজি দেখেন, তাহলে ব্রাজিলই কিন্তু বেটার টিম ছিল, এবং গোলের কাছাকাছি কিন্তু কম্পারেটিভলি ব্রাজিল এগিয়েছে। ব্রাজিল তাদের ট্যাকটিক্স কাজে লাগে কিন্তু পেনাল্টিও পেয়ে গেছিল, এবং নরওয়ের কিপারকেও কিন্তু 1 ভার্সেস 1 সিচুয়েশনে পেয়ে গেছিল। বাট ব্রাজিল সেখানে ব্যর্থ ছিল গোল সুযোগটা কাজে লাগে সেটা থেকে গোলে কনভার্ট করে লিড এনে দিতে। সেখানে
সেখানে নরওয়েকে দিতে হয় নরওয়ের গোলকিপার নিল্যান্ডকে। নিল্যান্ডের দৃঢ়তায় নরওয়ে ব্রাজিলের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়ে নাই, কিন্তু ট্যাকটিক্যালি সুপিরিয়র টিম কিন্তু ব্রাজিলই ছিল। নরওয়ের একটা ল্যাকিংস ছিল, সেটা হচ্ছে নরওয়ে যে 4-2-3-1 ফরমেশনে খেলতেছিল তার রাইট উইং খেলতেছিল কিন্তু আলেকজান্ডার সলোট। যেই আলেকজান্ডার সলোট হচ্ছে মোটামুটি একজন ন্যাচারাল সেন্টার ফরওয়ার্ড এবং সে কিন্তু রাইট উইংয়ে কমফোর্টেবল ফিল করতেছিল না, এবং সলোট কিন্তু ডিফেন্সিভলি সেভাবে ট্র্যাক ব্যাকও করতেছিল না। সেখানে নরওয়ের রাইট ব্যাক জুলিয়ান রায়ারসন কিন্তু ডিফেন্সিভলি ব্রাজিলের বেস্ট অ্যাটাকার ভিনিসিয়াস জুনিয়রের এগেনস্ট খুব ভালো স্ট্রাগল করতেছিল, এবং সে কিন্তু সেভাবে সাপোর্টও পাচ্ছিল না রাইট উইঙ্গার সলোট থেকে। এই যে ব্রাজিল নরওয়ে যে তাদের রাইট হ্যান্ড সাইডে ভিনিসিয়াসকে সামলাতে তারা স্ট্রাগল করতেছিল, এবং তাদের রাইট সাইড থেকে সেভাবে কোনো অ্যাটাক ক্রিয়েট করতে পারতেছিল না, এবং একই সাথে লেফট সাইডে আন্তোনিও নুসা অফেন্সিভলি একটু থ্রেট ক্রিয়েট করলেও তার বলের পজিশন লুজ থেকে তারা যে কুইক কাউন্টার অ্যাটাকটা ফেস করতেছিল, এখানে গিয়ে কিন্তু নরওয়ে কোচ স্টল সলবাকান সেকেন্ড হাফে তার অ্যাপ্রোচে কিছু চেঞ্জ আনেন। তিনি নুসা এবং আন্তোনিও সলোটকে সাব করে নেন, এবং সেখান থেকে কিন্তু অস্কার বব এবং আন্ডার সেলডারকে নামান। এই ট্যাকটিক্যাল চেঞ্জের পরে কিন্তু খেলা কিছুটা ঘুরে যায়। অস্কার ববকে নিয়ে আমি আমার আগের ভিডিওতে মেনশন করছিলাম যে সলোট যে রাইট উইঙ্গার থেকে সেভাবে ক্রিয়েটিভিটি দেখাতে পারে না, কিংবা সেভাবে যে ডিফেন্সিভ ওয়ার্কআউট দেয় না, এটা কিন্তু ডিফেন্সিভলি নরওয়েকে ব্রাজিলের এগেনস্টে একটু ঝামেলায় ফেলতে পারে। সেখানে অস্কার ববের মতো একজন ভার্সেটাইল প্লেয়ার, একজন অলরাউন্ড প্লেয়ার কিন্তু যদি টিমে ইনক্লুড করা হয়, তাহলে অস্কার বব তার ভার্সেটালিটি দিয়ে অফেন্সিভলি এবং ডিফেন্সিভলি দুইভাবে কিন্তু টিমে কন্ট্রিবিউট করতে পারেন, এবং সেটাও কিন্তু হয়েছে। অস্কার বব নামার পরে কিন্তু রাইট সাইড হয়ে ব্রাজিলের অ্যাটাকগুলো কিন্তু নিউট্রালাইজ করতে পারছে, এবং রাইট সাইড হয়ে নরওয়ের অ্যাটাকগুলো কিন্তু আগের তুলনায় ভালো হচ্ছিল। এবং নরওয়ের কোচ সলবাকান যেটা করেন যে রাইট ব্যাকে স্ট্রাগল করতে থাকা জুলিয়ান রায়ারসনকেও তিনি উঠে নেন, এবং জুলিয়ান রায়ারসনকে উঠে নিয়েও কিন্তু ব্রাজিলের যে লেফট সাইডের যে অ্যাটাকটা ছিল এই অ্যাটাকটাও কিন্তু সলবাকান কিছুটা নিউট্রালাইজ করতে সক্ষম হন। এরকম সিচুয়েশন যখন চলতেছে, ব্রাজিল নরওয়েকে পজিশন গিফট করে রেখে কাউন্টার অ্যাটাক ট্যাকটিক্সে খেলতেছে, কিন্তু গোল বের করতে পারতেছে না। তো এইরকম অবস্থা চলতে থাকা অবস্থায় ম্যাচের শেষ দিকে গিয়ে কিন্তু নরওয়ে তাদের সেই আঘাতটা হানে, এবং আর্লিং হালান্ডকে ফাইনালি তারা ক্রস করে। যে ক্রস বে ট্যাকটিক্সটাই তাদের জন্য সবচেয়ে স্ট্রেংথ ট্যাকটিক্স ধরা হচ্ছিল। সেই ক্রস থেকে কিন্তু আর্লিং হালান্ড তার ফিজিক্যালিটি কাজে লাগিয়ে কিন্তু গোলে কনভার্ট করেন এবং নরওয়েকে লিড এনে দেন। এরপর ব্রাজিলকে কুইকলি রেসপন্স করতে হয়তো ব্রাজিল চেষ্টাও করছে, কিন্তু সেটা করতে গিয়ে যেটা হয়েছে, যেটা নরওয়ে সেই প্রথম থেকে চাচ্ছিল যে ব্রাজিল উপরে উঠে আসুক এবং কুইক কাউন্টার অ্যাটাকে তারা স্পেস পায়, এরকম একটা কুইক কাউন্টার অ্যাটাক থেকেই নরওয়ে স্পেস পেয়ে গেল, এবং আর্লিং হালান্ডকে বক্সের আশেপাশে জায়গায় একটা বল প্রোভাইড করা হলো। সেইখান থেকে বল পেয়ে আর্লিং হালান্ড খুব সময় নিয়ে খুব সুন্দর মতো এইম করে কিন্তু অন টার্গেট একটা গ্রাউন্ড শট এলেন, এবং সেই শটেই কিন্তু ব্রাজিলের কফিনে শেষ পেরেকটি ঠোকা হলো, এবং ব্রাজিল প্রায় 1990 সালের পর প্রায় 36 বছর পরে এসে রাউন্ড 16 থেকে আবারও বিদায় নিল, এবং টানা ষষ্ঠবারের মতো কোনো ইউরোপিয়ান টিমের কাছে হেরে তাদের বিশ্বকাপ যাত্রাটা শেষ হলো। এবং সেই ইউরোপিয়ান টিমটা হচ্ছে গিয়ে সেই পুরনো নরওয়ে, যে নরওয়ের সাথে তার আগে 4 বারের দেখায় কখনো জিততে পারে নাই, কিন্তু সেই 4 বারের নরওয়ে থেকে এইবার নরওয়ে ছিল কিন্তু অনেক শক্তিশালী, এবং বলা যায় যে নরওয়ে আসলে যোগ্য দল হিসেবে ব্রাজিলকে হারিয়ে তারা কোয়ার্টার ফাইনাল টিকিটটা নিশ্চিত করছে। এখানে ব্রাজিলের কোচ কার্লো আনচেলোত্তিকে অ্যাকচুয়ালি কতটুকু দোষ দেওয়া যায়। ব্রাজিলের কোচ কার্লো আনচেলোত্তির প্ল্যান এ কিন্তু নরওয়ে কোচ স্টল সলবাকানের প্ল্যান এ থেকে বেটার ছিল, এবং ব্রাজিলের ফরওয়ার্ডরা স্পেশালি পেনাল্টি নেওয়া ব্রুনো গিমারেস কিংবা সাব হিসেবে নামা এনরিকে যদি সেই তাদের কাজগুলো ঠিকঠাক মতো করতে পারতো, অন টার্গেটে যদি একটা সাকসেসফুল শট নিতে পারতো, তাহলে কার্লো আনচেলোত্তির প্ল্যান এ কিন্তু সাকসেসফুল হয়ে যায়, এবং ব্রাজিল কিন্তু নরওয়েকে নকআউট করে কোয়ার্টার ফাইনালে অ্যাডভান্স করতে পারে। ব্রাজিলের ফরওয়ার্ডরা কার্লো আনচেলোত্তির সেই প্ল্যানটাকে সাকসেসফুল করতে দেয়নি, কারণ আনচেলোত্তির প্ল্যানটা যতটুকুই ভালো হোক না কেন, সেই প্ল্যানটা যদি ঠিকমতো এক্সিকিউট করতে না হয়, প্লেয়াররা যদি না ধরে রাখতে না পারে, তাহলে কোনো প্ল্যানই কিন্তু আলটিমেটলি সাকসেসফুল হয় না, সেটা যত ভালো প্ল্যানই হোক না কেন। সেখানে নরওয়ের কোচ স্টল সলবাকানের ট্যাকটিক্স প্রথম দিকে ব্যাকফায়ার করতে থাকলেও সেটা ব্যাকফায়ার করে নাই ব্রাজিলের ফরওয়ার্ডদের ভুলে, বাট তার প্ল্যান কি করে গেছে, তার প্লেয়াররা সেই প্ল্যান অনুযায়ী ঠিকমতো এক্সিকিউট করতে পারছে, এবং যেই প্ল্যানটা ছিল শুরু থেকে যে ক্রস বেস ট্যাকটিক্স কিংবা
কাউন্টার অ্যাটাকেই ব্রাজিলকে ব্রাজিল এগেনস্টে গোল করে গেমটা কিল করে দাও, সেই ট্যাকটিক্সটা কিন্তু নরওয়েল প্লেয়াররা ঠিকমতো এক্সিকিউট করছে। সো কার্লো আনচেলত্তির অভিজ্ঞতা অনুযায়ী কিন্তু ব্রাজিলকে ঠিক দিকেই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, কিন্তু ব্রাজিলের প্লেয়াররা নাম ধরে রাখতে না পারার কারণে কিন্তু শেষমেশ তারা ব্যর্থ হলেন এবং আরও একবার ভক্তদের কাঁদিয়েই বিশ্বমঞ্চ থেকে বিদায় নেবেন।